अभी आप जब देखे थे सुबह, जब लेकर आए तब आप देखे थे ना मेरे बच्चा को। मैं हाँ भाई मैं नहीं, सुबह नहीं था। अरे सुबह का दुकान को ना पेशेंट खराब था तो बताया गया था आप लोगों को। क्या बताया गया था? पेशेंट का कंडीशन खराब है। तो आप लोग क्या बोले इलाज करेंगे? आप साइन नाभि कीजिए। इलाज तो चल रहा है। नाभि कुमार कौन है? दीदी दीदी नाभि कुमार कौन है? नाभि कुमार कौन है? नवीन उसका पति है। हाँ? जानते हैं पति है। हमारे ऊपर से जानते हैं वो खंडा चार खंडा मार এই এবার কেমন না चलो चलो সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছেই। সম্প্রতি হাসপাতালে রোগীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। রোগীকে সিপ্রো না দেওয়ার কারণে কর্মরত মহিলা পিজিটির ওপর আক্রমণ চালানো হয়। ভয়ে ওই পিজিটি হাসপাতালে একটি ঘরে লুকিয়ে পড়েন। জুনিয়র চিকিৎসকরা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। কেন এত রোগীর আত্মীয়রা একসাথে ঢুকে পড়ল এবং দাঁড়িয়ে থেকেও পুলিশ কেন বাধা দিল না, এ নিয়ে উঠছে প্রশ্ন। আজ সন্ধ্যায় শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ৩৬ বছর বয়সী রঞ্জনা সাউ হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে তিনি মারা যান। রোগীর আত্মীয়রা দাবি করেন চিকিৎসার অভাবে রঞ্জনা মারা গেছে, যার জন্য হাসপাতালে চিকিৎসকদের গাফিলতির দায়ী। এই পরিস্থিতিতে চিকিৎসকদের ক্ষোভ আরও বাড়ছে। এক্স্যাক্টলি দেখুন, ওই সিচুয়েশনের টাইমটা বলা সম্ভব না। মোটামুটি আমরা সব কিছু শুরু করে দিয়েছি যে যখন পেশেন্ট কোল্যাপস করছে, যেটাকে বলি ভাইটাল আনস্টেবল অবস্থার পর থেকে, তখন মোটামুটি স্টার্ট হয়ে গিয়েছে এবং সেই মুহূর্তেও পেশেন্ট কন্টিনিউয়াসলি ভার্বালি অ্যাবিউজ তো করেইছে, সেটা তো আলাদা ব্যাপার। তারপরে যখন প্রত্যেকটা মুহূর্তে পেশেন্ট খারাপ হতে শুরু করছে, আমি আমার সাথে যারা আমার আমার যারা ইন্টার্ন ছিল তারা প্রত্যেককে মানে ফিজিক্যালি ধাক্কা দেওয়া হয়েছে। আমার কলিগ তাকে তো লিটারালি একদম পুরো গলা দিয়ে ধাক্কা মেরে দেওয়া হয়েছে, সেও যখন আসে হেল্পের জন্য। তারপরে আমরা যখন ইভেন অনকল রুমে যখন চলে যাই, অনকল রুমে একজন মেল পিজিটি গিয়ে আমাদের প্রত্যেকে ফিমেল অনকল রুমে গিয়ে হাত ধরে টেনে আমাদেরকে পালাচ্ছিস কোথায় আয়, পেশেন্ট পার্টি মেল পেশেন্ট পার্টি আর ইভেন ওই অন ডিউটি রুমের মধ্যে তো আলাদাই কেওস হয়েছে, বোতল ছোড়াছুড়ি থেকে। মেল পেশেন্ট পার্টি কি বলেছিল? মেল পেশেন্ট পার্টি কি বলেছিল? পালাচ্ছিস কোথায়, এখানে সিপিআর স্টপ করলে আর্জিকর হয়ে যাবে, তোদেরও শ্বাস নিয়ে নেওয়া হবে, এসব প্রচুর মানে আরো অনেক কি আর্জিকর করে দেবে বলছে। কি বলেছে দিদি একটু এদিক ঘুরে, দিদি একটু এদিক ঘুরে, দিদি একটু এদিক ঘুরে। দিদি অতটা হাই রিস্ক কনসেন্ট সাইন করানো হয় যে ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওষুধ দিয়ে কি কি ইমপ্রুভমেন্ট এক্সপেক্ট করতে পারি, আর খুব কম ঘটনা হলেও, খুব কম চান্স হলেও কি কি ব্যাড আউটকাম, যেটাকে গার্ডেড প্রগনোসিস বলি আমরা, সেইটাকে আমরা কি কি এক্সপেক্ট করতে পারি। যেই যে গত প্রায় 1.5 মাসের উপর হয়ে গেল এই যে সিকিউরিটি কথাটা বলা হচ্ছে, সেই ব্রিজটা, এই যে বারবার সুপ্রিম কোর্টে এটা নিয়ে বারবার ডিসকাশন হচ্ছে, বাড়ানো হবে, সিসিটিভি বাড়ানো হবে, সিকিউরিটি গার্ড দেওয়া হচ্ছে। এই যে এই কথাটা বারবার বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের কাজ করার জন্য পরিবেশটা তৈরি করা হচ্ছে, যে কাজ করতে গিয়ে তাদের যাতে কোনো ক্ষতি না হয়, ফিজিক্যাল ক্ষতি না হয়। কজন আহত হয়েছে এই ঘটনায়? আমার কথাটা পুরো শুনে নিন। এবার এই যে জিনিসটা, এটা ব্রিচ হয় একদম প্রথম থেকে। কারণ একটা জেনারেল ওয়ার্ডে একটা পেশেন্ট যখন ভর্তি হয়, নিয়ম অনুযায়ী বাড়ির লোক তো কারুর থাকার কথা না সেখানে ভেতরে যখন চিকিৎসা চলছে। ওখানে কমসে কম 6 থেকে 7 জন অলরেডি ছিল, তাদেরকে ওয়ার্ড থেকে আমরা বের করতে পারছি না কিছুতেই বলে। এবার 5টা থেকে 5:15টার মধ্যে এই সময়কার নাগাদ পেশেন্ট ডিটোরিয়েট করে। পেশেন্টের ভাইটালস, পেশেন্টের ব্লাড প্রেশার, পেশেন্টের পালস অক্সিমিটার, অক্সিজেন লেভেল, এগুলো ডিটোরিয়েট করে। দিয়ে যথারীতি আগেন একটা ডিটোরিয়েটিং পেশেন্ট, একটা ক্রিটিক্যাল পেশেন্টকে কীভাবে ওয়ার্ডে যতটা ম্যানেজ করা যায় সেই ম্যানেজমেন্টটা চালু হয়। সাথে সাথে পেশেন্টের জন্য একটা আইসিইউ বেডের জন্য একটা রেফারেল দেওয়া হয়। আনফর্চুনেটলি ওই সময় আমাদের সিসিউতে কোনো বেড ছিল না, ওয়ার্ডে যতটা সম্ভব সেখানে ম্যানেজমেন্ট করে। কিন্তু অ্যাট অ্যারাউন্ড 5:40 PM পেশেন্ট কোল্যাপস করে কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায়। ডাক্তারবাবুরা যিনি ছিলেন, ম্যাডাম ছিলেন, স্যার ছিলেন যিনি, ওনারা সিপিআর স্টার্ট করে। বাই 6 PM সিপিআর দিয়েও, 20 মিনিটের বেশি সিপিআর দিয়েও কিন্তু পেশেন্ট ফেরানো যায় না। কিন্তু দিস ইজ এ ক্রাইটেরিয়া যে এখানে এক্সামিনেশন করে, 2 জন ডাক্তার এক্সামিনেশন করে ডেট ডিক্লেয়ার করে। কিন্তু এমন হুমকি শুনতে হয় তখন যে সিপিআর ছাড়লে আরজিকর করে দেবো। কারা বলেছে? বাড়ির লোক যিনি ছিল, পেশেন্ট পার্টি। পেশেন্ট কি বলেছে? সিপিআর ছাড়লে আরজিকর করে দেবো।
পেশেন্ট পার্টি যে অভিযোগ করছে যে ওদের পেশেন্টের ঠিকমতো চিকিৎসা হয়নি, যার জন্য আজকে মৃত্যু হয়েছে পেশেন্টের। না, এবার তারপরে সিপিআর তো ছাড়তে দিচ্ছে না, তখন একটা 20-25 জনের মব জড়িত হয় এই স্পেসিফিক পেশেন্টের বাড়ি, বাড়ির লোক পাড়া প্রতিবেশী ওই ফিমেল ওয়ার্ড দিয়ে লিটারালি ধাক্কা ধুক্কি, গালাগালাজ, মানে আর কিছু হলেও শুধু ওই মারাটাই বাকি ছিল। কলার ধরে টানা, হাত ধরে টানা, মেয়ে ছেলে সবাই। এর মধ্যে কি হয়েছে, 20-25 জন ঢোকার পরও সিকিউরিটির কোনো তনক নড়ছে না। সিকিউরিটি কোথায়, সেই পুলিশ কোথায়, সেই কমান্ডো কোথায় যারা আমাদেরকে বাঁচানোর জন্য আউটপোস্ট আছে? এবার এর মধ্যে যখন আমাদের যিনি মেয়ে ডাক্তাররা, আমাদের ফিমেল কলিগরা যারা ছিল, তারা ভয় পেয়ে যখন সিকিউরিটি গার্ডের যে মহিলা সিকিউরিটি গার্ড তাদের পেছনে গিয়ে দাঁড়িয়ে যায়, আসো, যখন দেখছে যে এরা প্রচণ্ড বেশি ভাইলেন্ট হয়ে গেছে, প্রচণ্ড বেশি উত্তেজিত হয়ে গেছে, তখন এরা পাশের আমাদের ফিমেল মেডিসিনে দুখানা ওয়ার্ড আছে, একটা ফ্লোরের মাঝখানে আছে, একটা ফ্লোরের কোনায় আছে। যেটা ফ্লোরের কোনায় আছে ওয়ার্ডটা, ওটার সাথে ফিমেলদের ডিউটি রুম আছে। এই আমাদের দুজন ইন্টার্ন আর একজন পিজিটি, এরা গিয়ে ওই ঘরটাই ঢুকে যায়, 3 জনই মেয়ে। এই পেশেন্ট পার্টির মধ্যে একটা মেল পেশেন্ট পার্টি, একটা পুরুষ, এদেরকে জোর করে ওই ঘরে ঢোকে, হাত ধরে টানে আর বলে, যাচ্ছিস কোথায় আইসিপিআর। এই হয়েছে আজকে ঘটনা। এটা কেন হলো, এই ঘটনা হলো কেন? এই ঘটনা দেখুন দুটো পার্সপেক্টিভ। একটা বাড়ির যখন 29 বছরের মহিলা মারা যায়, কোনো যখন একটা বাড়ির 29 বছরের একটা ফ্যামিলি মেম্বার মারা গেছে, দুঃখ হওয়াটা স্বাভাবিক। আমরাও বুঝি এই ব্যাপারটা, বছর পর বছর যখন এই কাজটা করছি, এই দুঃখটা, এই রিয়াকশনটা আমরাও বুঝি। আমাদের চেয়ে বেশি এই ব্যাপারটা কেউ বোঝে না। ট্রিটমেন্টে গাফিলতি হয়েছে বা ওনারা যাই অভিযোগ করুন, অভিযোগ থাকতেই পারে একটা মানুষের, কিন্তু একটা অভিযোগের জন্য একটা অন ডিউটি ডাক্তারের গায়ে হাত তোলা যাবে না। এইটা ঘটনাটা কেন ঘটলো, এই জন্যই বারবার এই নিয়মটা বলা, যে একটা পেশেন্ট যখন ভর্তি হচ্ছে, বাড়ির লোকের 2 জনের বেশি অ্যালাউ যাতে না করা হয়। এই জিনিসটা আমরা বারবার আমাদের প্রশাসনের কাছে, আমাদের হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে তুলেছি ঘটনাটা। পেশেন্ট পার্টি অভিযোগ করছে যে চিকিৎসা হয়নি ঠিকঠাক, তার জন্য মৃত্যু হয়েছে তার বাড়ি। এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে আমি এটা বলবো যে যদি একটা এখানে আবার দুটো পার্সপেক্টিভ, আগে আমাদেরটা বলে দিই, তারপরে আমি পেশেন্ট পার্টিকে অ্যাড্রেস করবো। যে বারবার যে কথাটা বলা হয় যে 2 জনের বেশি উঠতে দেবেন না, কারণ যেখানে একটা 15 থেকে 20 জনের ভিড় জমা হবে, সেখানে এরকম সিচুয়েশন তৈরি হবে। এই যে সুপ্রিম কোর্টে দাবি জানাচ্ছে যে আমরা সিকিউরিটিতে কাজ করছি, আমরা যখন ইন্টারনাল মিটিং করি আমাদের জানায় যে আমরা সিকিউরিটিতে কাজ করছি, আমরা সিকিউরিটি দিয়েছি। সেই সিকিউরিটিটা কোথায় ছিল যখন 15 থেকে 20 জনের ঘরে ঢোকাটা বড় ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে নিচ থেকে উঠলে কি করে 15 থেকে 20 জন একসাথে। নিরাপদে খরচ ছিল কোথায়? মানে এই যে সিকিউরিটি ব্রিজটা হলো, এই যে সিকিউরিটি লাইন দিয়ে লাগানো, নিচে একবার স্ক্রিনিং হবে, ওপরে ওয়ার্ডে ওঠার আগে একবার স্ক্রিনিং হবে, এমার্জেন্সি গেট দিয়ে ঢুকলে স্ক্রিনিং হবে, এই গেট দিয়ে ঢুকলে স্ক্রিনিং হবে। সেই স্ক্রিনিংটা তাহলে কোথায়? 15-20 জন যখন একটা ওয়ার্ডে একসাথে উঠে যাচ্ছে, তাহলে আপনি বলুন সিকিউরিটিটা পাইলো কোথায়? আর এইটা গেল প্রথম। পুলিশ এসেছিল, কিন্তু পুলিশ যখন এসছে, যদি আমার ফিমেল ডাক্তারের গায়ে হাত পড়েই গেল, আমার মেল পিজিটি যদি ধাক্কাধুক্কি খেয়েই গেল, আমার ইন্টার্নকে দৌড়ে অন্য ঘরে গিয়ে লুকোতেই হলো, তাহলে সে পুলিশ আসুক, আজকে কমান্ডো আসুক, আজকে সিকিউরিটি আসুক, আজকে নিচে ঠাকুর নেমে যাক, তাতে লাভটা কোথায় হচ্ছে আমার? আপনি আমাকে 1,500 টাকা পুলিশ দিতে পারেন, কিন্তু যদি আমায় না বাঁচাতে পারেন, তাহলে তো আমি জানি না যে আমার কাছে 2,000 টাকা পুলিশ থাকলেও কোনো লাভ আছে। বলছি দাদা, হাসপাতালে তো প্রাইভেট সিকিউরিটি থাকার কথা, সেই সময় কি করছিল তারা? আমি আপনাকে বলছি। আচ্ছা, এই উত্তরটা দেওয়ার আগে আমি এই কথাটা বলে দিই যে একটা পেশেন্ট পার্টির অভিযোগ যে একটা মিস্ট্রি। আমরা বারবার চেষ্টা করছিলাম আমাদের কর্মবিরতি থেকে ধাপে ধাপে ফিরে আসা, কিন্তু যে রেটে আমরা যে ধাক্কাগুলো খাচ্ছি, প্রত্যেকবার আমরা ধাক্কা খাচ্ছি। তো সেটাতে আমরা ঠিক করেছি যে আমাদের কমপ্লিট সিজ ওয়ার্ক ছাড়া আর কোনো অপশন নেই, কারণ আমাদেরকে স্টেট অথরিটি বা কলেজ অথরিটি আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না। আমরা যতক্ষণ না সিজ ওয়ার্কে যাচ্ছি ততক্ষণ আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না। এবং এটা মনে রাখতে হবে যে এই সময় আমরা এখন আন্দোলনে আছি, আন্দোলন আমাদের চলছে। সেই আন্দোলন চলা অবস্থাতে যদি এই অবস্থা হয়,
তাহলে আন্দোলন যখন উঠে যাবে তখন আমাদের সেফটি সিকিউরিটি কতটা থাকবে, সেই দাবিতে আমরা সবাই একে অপরের সাথে অনার আমরা আবার কমপ্লিট করতে যাচ্ছি। কর্মবিরতি আবার আমরা শুরু করছি আজকে থেকেই কর্মবিরতি। সেফটি সিকিউরিটির দাবি মেন আমাদের, যেটা 5 পয়েন্ট ডিমান্ড, যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকেও রেখেছিলাম। ইন্টারনাল সেফটি সিকিউরিটি, যেটা রেসপন্সিবল ছিল আমাদের অভয়ার মৃত্যুর জন্য, সেই ইন্টারনাল সেফটি সিকিউরিটি আজকে আমাদেরকে আবার হানা দেয়। আজকে আমাদের মেডিসিন ডিপার্টমেন্টে এক দুষ্কর্ম হয়েছে এবং তার জন্য আমরা ভীত সন্ত্রস্ত। আমরা চাই না আবার একটা অভয়ার ঘটনা ঘটুক, তার জন্য আমরা আবার সিজওয়ার্কে যেতে চাই যতক্ষণ না ফুল প্রুফ সিকিউরিটি প্ল্যান এখানে ইনস্টিটিউট করা হবে।